আমার সঙ্গে দেখা করতে এসেছে? কে দেখা করতে এসেছে? ওই যে লোকটা, শৈলে বন ঘেরান। কুটু মিয়া? যে, কুটু মিয়া। আপা গো, আমার ডর লাগতেছে। হামিদা বিছানায় শুয়েছিল, উঠে বসল। তার ইচ্ছা আসিয়াকে একটা কড়া ধমক দেয়। আহ্লাদি ধরনের কথা অসহ্য লাগে। আমার ভয় লাগতেছে মানে কি? ভয় লাগার কি হয়েছে? এসব হচ্ছে মন রাখার কথা। আসিয়া বুঝতে পারছে কুটুকে তার আপা অপছন্দ করছে, কাজেই সে ডর লাগার কথা বলছে। যদি এমন হতো সে কুটুকে পছন্দ করত, তাহলে আসিয়া বলতো, লোকটা এমন ভালো, দেখলেই শান্তি শান্তি লাগে। হামিদা বলল, সে কি চায়? আপনের সাথে কথা বলতে চায়। হাতে আইসক্রিমের বাটি, মনে হয় তরকারি আনছে। আফাগো, হ্যার তরকারি খায়েন না। হ্যার শরীর দিয়া বুড় বুড় কইরা পচা কবরের বাস আসতেছে। হামিদা বলল, আসিয়া, এত কথা বলার দরকার নেই। আমি ওর তরকারি খাবো কি না খাবো সেটা আমি ঠিক করব। আজ কি বার? বুধবার। আজ কি 9 তারিখ? জানি না আফা। আজ যে 9 তারিখ বুধবার, এই তথ্য হামিদার জানা আছে। তারপরেও অন্যের কাছ থেকে জানতে চাওয়ার অর্থ কি? এই যে হামিদা চাচ্ছে না আজকের দিনটা বুধবার হোক। তার অবচেতন মন আসিয়ার কাছ থেকে অন্য কিছু শুনতে চাচ্ছে। হামিদা খাট থেকে নামল, ছোট্ট নিঃশ্বাস ফেলে ঘরের কোণার দিকে তাকালো। 2টা সুটকেস রেডি করা আছে। কুটুর হাতে সুটকেস 2টা দিয়ে সে এখনই চলে যেতে পারে। যেতেই যখন হবে, আগে যাওয়াই কি ভালো না? কিন্তু মন টানছে না, একেবারেই মন টানছে না। হাজি সাহেবের বসার ঘরে কুটু দাঁড়িয়ে আছে। হামিদাকে দেখে সে বিনীত ভঙ্গিতে সালাম দিল। হামিদা বলল, কি ব্যাপার কুটু? কুটু জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কুটুর গা থেকে কোনো পচা গন্ধ আসছে না, লেবুর গন্ধের মতো গন্ধ আসছে। অতি হালকা ঘ্রাণ, কিন্তু স্পষ্ট। লেবু বাগানে যখন লেবু ফুল ফোটে তখন বাগানের আশেপাশে এমন সৌরভ পাওয়া যায়। আসিয়া বলছিল পচা গোবরের গন্ধ। আসিয়ার কথা সত্যি না। হামিদা দ্রুত চিন্তা করছে, কুটুর গা থেকে একবার লেবুর গন্ধ এসেছিল, আজ আসছে। এর পেছনে কোনো কারণ আছে কি? কুটু কি জানে লেবুর গন্ধ তার খুব পছন্দের? কুটু বলল, আপনার জন্য তরকারি আনছি। কাল রাইতে এই তরকারিটা খাইয়া স্যার খুব পছন্দ করছিলেন। স্যার বললেন আপনার জন্য এক বাটি পাঠাইতে। হামিদা বলল, তুমি কিসের তরকারি এনেছো আমি একটু আন্দাজ করি, দেখি আমার আন্দাজ ঠিক হয় কি না। তুমি এনেছো শিং মাছের ডিমের তরকারি। আমার আন্দাজ কি ঠিক হয়েছে? কুটু চাপা গলায় বলল, জি আপা। হামিদা বলল, আমার অনুমান করার শক্তি দেখে তুমি মুগ্ধ হওনি? কুটু জবাব দিল না। হামিদা বলল, আমি নিজে কিন্তু মুগ্ধ হয়েছি। অনুমান কিভাবে করলাম জানো? দেশের বাড়িতে মা এই রান্নাটা রাঁধতেন। ভালো কোনো খাবারের কথা মনে হলেই আমার শিং মাছের ডিমের ঝোলের কথা মনে পড়ে। আমার পছন্দের জিনিসগুলি তুমি কিভাবে টের পাচ্ছ? কুটু মেঝের দিকে তাকিয়ে চুপ করে আছে। যে আইসক্রিমের বাটিতে করে সে ডিম নিয়ে এসেছিল সেই বাটি সে এখন পিঠের দিকে সরিয়ে রেখেছে। হামিদা বলল, তুমি কি মানুষের মনের কথা বুঝতে পারো? দাঁড়িয়ে থেকো না, কথার উত্তর দাও। কুটু নাসূচক মাথা নাড়ল। হামিদা বলল, তুমি আমাকে চা বানিয়ে খাইয়েছিলে। দেখা গেল যে চা আমাকে খাইয়েছ, সেই মশলা চা অনেক দিন থেকেই আমার খাওয়ার শখ। আমার জন্য তরকারি নিয়ে এসেছ। দেখা গেল যে তরকারি এনেছো সেই তরকারি অনেক দিন থেকে আমার খাওয়ার শখ। আমি তো কিছু বুঝতে পারছি না। কুটু বিড়বিড় করে বলল, আমি নিজেও কিছু বুঝি না আপা। হামিদা বলল, আজ আমি ওই বাড়িতে যাচ্ছি, সেরকম কথা আছে। তুমি কি জানো সেটা? জানি। যদি জানো তাহলে তরকারি নিয়ে এলে কেন? কুটু নিচু গলায় বলল, আপনারে বলতে আসছি যেন আপনি না যান। আমার নিজের বাড়িতে আমি যাব না?
অবশ্যই যাইবেন আপা, কয়েকটা দিন পরে যাইবেন। কয়েকটা কুত্তা আইসা জুটছে। কুত্তাগুলা খুবই উপদ্রব করতেছে। এর মধ্যে একটা কুত্তার হয়েছে জলাতঙ্ক, পাগলা কুত্তা। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি আমার নিজের বাড়িতে যাব না কুকুরের ভয়ে। আমি অবশ্যই যাব, আজই যাব। জি আচ্ছা। কুটু শোনো, বাড়িতে গিয়ে আমি যেন তোমাকে দেখতে না পাই। তোমার চাকরি অনেক দিন হয়েছে, এখন চাকরি শেষ। বুঝতে পারছো কি বলছি? জি। তরকারিটা কি রাইখা যাব না নিয়ে যাব? হামিদা ক্লান্ত গলায় বলল, তরকারি যা ইচ্ছা করো, ওই তরকারি আমি খাবো না। এখন আমার সামনে থেকে বিদায় হও। সাময়িক বিদায় না, পুরোপুরি বিদায়। আমি আমার বাড়িতে যখন যাব তখন যেন তোমাকে না দেখি। হাজী সাহেব বইয়ের দোকানে বসে আছেন। তার চোখ মুখ শুকনা, মুখ হা করা। তিনি পান খাচ্ছিলেন। পান চিবানো বন্ধ হওয়ায় মুখের পানের রসের আস্তরণ জমে গেছে। দেখে মনে হচ্ছে কেউ তার মুখের ভিতরে খয়েরি রং করে দিয়েছে। হাজী সাহেব 10 মিনিট আগে খবর পেয়েছেন ইয়াকুব ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মারা গেছে। কুকুরের কামড়ে কেউ মারা গেছে এটা তিনি আগে শোনেননি। কুকুর সুন্দরবনের বাঘ না, ছেড়ে লাথি দিলে কুকুর পালাবার পথ পায় না। সেই কুকুর কামড়ে মানুষ মেরে ফেলেছে, এটা কেমন কথা? ইয়াকুবের এক চাচাতো ভাই দোকানের সামনে এসে বিরাট হইচই শুরু করেছে। তাকে ঘিরে মানুষের ভিড়। সে আকাশ ফাটিয়ে চিৎকার করছে, কুত্তা দিয়ে আমার ভাইরে খাওয়াইছে, কি সর্বনাশ করছে গো! কুত্তা দিয়ে আমার ভাইরে খাওয়াইছে, আপনারা বিচার করেন। আমার আদরের ভাইরে কুত্তা খাইয়া ফেলাইছে। হাজী সাহেব ম্যানেজারকে বললেন, টাকা দিয়ে যেন এর মুখ বন্ধ করা হয়, তারপর আড়ালে নিয়ে যেন শক্ত থাপ্পড় দেওয়া হয়। হাজী সাহেবের মেজাজ খুবই খারাপ হয়েছে। তার সামনে নানান ঝামেলা। হাসপাতাল থেকে ডেড বডি আসবে, সেই ডেড বডি গ্রামের বাড়িতে পাঠাতে হবে, সঙ্গে টাকা পয়সা দিতে হবে। পুলিশের ঝামেলাও হবে। গন্ধে গন্ধে পুলিশ চলে আসবে। অস্বাভাবিক মৃত্যু মানেই পুলিশের মুখে হাসি। ওসি সাহেব তদন্তে আসবেন। গলা নিচু করে পান চিবিয়ে চিবিয়ে বলবেন, ইয়াকুব হলো প্রেসের কর্মচারী, সে তো দারোয়ানের কাজ জানে না, তারপরেও আপনি তাকে দারোয়ানের কাজে কেন পাঠালেন? যে কুকুরগুলি মানুষ মেরেছে তারা তো আপনার ভাগ্নির পোষা কুকুর। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি কুকুরগুলি আপনাদের লোকের ইশারায় ঝাঁপিয়ে পড়েছে। ঘটনা সত্যি হোক আর মিথ্যা হোক, আপনাকে আর আপনার ভাগ্নিকে একটু থানায় যেতে হবে। পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য ম্যানেজারকে আগেভাগেই থানায় পাঠানো দরকার। হামিদার বাড়িতেও যাওয়া দরকার। আলাউদ্দিনকে সব কিছু বুঝিয়ে আসতে হবে। পুলিশ যদি তদন্তে আসে তাহলে যেন উল্টাপাল্টা কিছু না বলে। তাকে বলতে হবে, রাস্তার কুকুর কামড়েছে, আমি কিছুই জানি না, আমার শরীর খারাপ ছিল, আমি দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম। লাশের সুরত হাল হবে। সুরত হালের রিপোর্ট যেন কিছু না থাকে সেই ব্যবস্থা করতে হবে। সুরত হাল যে ডাক্তার করবে তাকে টাকা খাইয়ে রাখতে হবে, যেন সে ঠিকঠাক লিখে। কুকুরের কামড়ে মৃত্যু, উল্টাপাল্টা কোনো লাইন লিখে ফেললে সারে সর্বনাশ। হাজী সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। স্বভাবে মরেও রক্ষা নাই, চারদিকে টাকা খাওয়াতে হচ্ছে, এর চেয়ে আফসোসের কারণ আর কি হতে পারে? ইয়াকুবের ভাইয়ের চিৎকার বন্ধ হয়েছে, তাকে 700 টাকা দেওয়া হয়েছে। সে এখন বেশ খুশি মনেই দোকানের এক কোনায় বসে পিরিচে ঢেলে চা খাচ্ছে। দোকানের সামনে মানুষের ভিড় কমছে না, বরং বাড়ছে। হাজী সাহেব উঠে দাঁড়ালেন। আজ আর দোকান খোলা রাখা যাবে না, বসতে হলে প্রেসে গিয়ে বসতে হবে। তারও আগে আলাউদ্দিনের কাছে যেতে হবে। হামিদাকে আজ কেন আনলেন না সেটা তাকে বলা দরকার। সে নিশ্চয়ই আগ্রহ নিয়ে বসে আছে। হয়তো দেখা যাবে হামিদার বাড়ির সামনেও রাজ্যের ভিড়। টিভি ক্যামেরা চলে এসেছে, চ্যানেলগুলি চালু হওয়ায় আজকাল নতুন জিনিস শুরু হয়েছে, অন দ্য স্পট নিউজ। চ্যাংড়া কোনো ছেলে হাতে মাইক্রোফোন নিয়ে হামিদার বাড়ির সামনে দাঁড়িয়ে রিপোর্ট করবে, এই সেই ঘাতক বাড়ি, এই বাড়িরই 2টি কুকুরের আক্রমণে প্রাণ দিতে হলো নিরীহ ইয়াকুবকে। ওই যে দেখা যাচ্ছে ঘাতক কুকুর দুটিকে, তাদের শান্ত চেহারা, আলস্যের লেজ নাড়া লেগে কে বলবে
এরা দুই হন্তারক। হাজী সাহেব হামিদার বাড়ির সামনে এসে খুবই অবাক হলেন। নিরিবিলি বাড়ি পড়ে আছে, চারপাশে কেউ নেই। হাজী সাহেব ভয়ে ভয়ে গেট খুললেন। তার মনে শঙ্কা, কখন কুকুর দুটি ছুটে আসে। বাড়ির আশেপাশে কোনো কুকুরই নেই। দোতলায় উঠবে, সিঁড়ির গোড়ায় একটা কালো কুকুর দেখা গেল। সে হাজী সাহেবকে দেখে কুই কুই করে উঠে চলে গেল। কুকুরটাকে মোটেই ভয়ঙ্কর মনে হচ্ছে না। রাস্তায় নেড়ি কুকুর কখনো ভয়ঙ্কর হয় না। এদের জীবন কাটে ডাস্টবিনে ডাস্টবিনে, খাবারের সন্ধানে। কুকুর সুলভ গুণাবলী এদের মধ্যে দেখা যায় না। হাজী সাহেব কুকুরটার দিকে তাকিয়ে যাহ বলতেই কুকুরটা যেভাবে চমকে লাফিয়ে উঠল এবং কুই কুই করতে করতে পালিয়ে গেল, তা দেখতে নিশ্চিত হওয়া যায় মানুষকে কামড়ানোর সাহস এই কুকুর কোনো দিনও সংগ্রহ করতে পারবে না। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল কুটু। সে হাজী সাহেবকে দেখে বিনয়ে প্রায় নুয়ে গেল। হাজী সাহেব বললেন, কেমন আছো? কুটু বলল, ভালো আছি জনাব। আলাউদ্দিন বাসায় আছে? জি আছেন, শুয়ে আছে। শুয়ে আছে কেন? শরীর খারাপ নাকি? জি। হয়েছে কি? জ্বর? জ্বর সামান্য আছে, শরীরে পানি আইছে। বলো কি, ডাক্তার দেখিয়েছ? জি না। দেখি স্যার, যদি রাজি হন তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আলাউদ্দিনকে দেখে হাজী সাহেব চমকে উঠলেন। এই কদিনে কি হয়েছে? মানুষটাকে তো চেনাই যাচ্ছে না। মুখ এত ফুলেছে যে চোখই ঢাকা পড়ার অবস্থা। জায়গায় জায়গায় চুল উঠে যাচ্ছে। এখন তার মাথায় খাবলা খাবলা চুল। শরীরে মনে হয় রক্ত নেই। মুখ সাদা, ঠোঁট সাদা। হাজী সাহেব কুটুর দিকে তাকিয়ে বললেন, ঘরে বিকট পচা গন্ধ। গন্ধটা কোত্থেকে আসছে? কুটু বলল, ইঁদুর ময়রা পইচা গেছে, পচা ইঁদুরের গন্ধ। কোন চিপা চাপায় মরছে খুঁজা পাইতাছি না। দরজা জানালাও তো সব বন্ধ। দরজা জানালা খোলো, পর্দা সরাও, ঘরে আলো বাতাস আসুক। দরজা জানালা খুলে রাখলে পচা গন্ধ কিছু কমবে। মেঝে ফিনাইল দিয়ে ধুয়ে দাও। কুটু মিয়া বলল, জি আচ্ছা। হাজী সাহেব আলাউদ্দিনের দিকে তাকিয়ে বললেন, তোমার ব্যাপারটা কি বলো তো? আলাউদ্দিন ফিসফিস করে বললেন, আপনার কাছে আমি ক্ষমা চাই। হাজী সাহেব বিস্মিত হয়ে বললেন, ক্ষমা চাচ্ছ কেন? অপরাধটা কী করেছ? বইটা লিখতে পারছি না, হস্তরেখা বিজ্ঞান। তোমার শরীরের যে অবস্থা, এই অবস্থায় বই লেখা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি অতি দ্রুত কোনো হাসপাতালে বা ক্লিনিকে ভর্তি হও। আজকালের মধ্যেই ভর্তি হও। আলাউদ্দিন বললেন, আমার শরীরটা দুর্বল, এছাড়া আর কোনো অসুখ বিসুখ নাই। হাজী সাহেব বিরক্ত গলায় বললেন, কি বলছো? অসুখ বিসুখ নাই? তোমার তো হাত পায়ের সব আঙুল নীল হয়ে আছে। আমার ধারণা তোমার সিরিয়াস কিছু হয়েছে। অবশ্যই তুমি আজ ডাক্তারের কাছে যাবে। আমি সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে আসব, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার বললে হাসপাতালে ভর্তি হবে। আলাউদ্দিন বললেন, জি আচ্ছা। তুমি তৈরি থাকবে। আমি ঠিক 4টা থেকে 5টার মধ্যে চলে আসব। হামিদাকে আজ আর আনলাম না। তোমাকে ডাক্তার নিশ্চয়ই হাসপাতালে ভর্তি করবে। হামিদা খালি বাড়িতে এসে কি করবে? ও কয়েকদিন পরে আসুক, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। জি আচ্ছা, আপনার অনেক মেহেরবানি। মেহেরবানির কিছু না, এটা আমার কর্তব্য। তুমি তো বাইরের কেউ না, তুমি এখন আমার আত্মীয়, ভাগ্নি জামাই। তোমাকে তো আমি আসল কথাই বলতে ভুলে গিয়েছি। তোমার কাছে পুলিশ আসতে পারে। যদি আসে, বলবে আমি কিছুই জানি না, আমার শরীর খারাপ, রাত 8টার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। আলাউদ্দিন বলল, আপনার কথা বুঝতে পারছি না। আমি কি জানি না? ইয়াকুবকে কখন কুকুরে কামড়েছে আর কখন সে মারা গেছে কিছুই জানো না? আমি তো আসলেই কিছু জানি না। ইয়াকুবকে কিছু যদি না জানো, তাহলে ইয়াকুবকে এটাও জানার দরকার নেই। এই জগতে যত কম জানা যায় ততই ভালো। আমি উঠলাম, বিকেলে আসব। হামিদাকে সঙ্গে নিয়ে আসি। তুমি হাসপাতালে ভর্তি হয়ে যাও। আপনি যা বলবেন আমি তাই করব। হাসপাতালে ভর্তি হতে বললে ভর্তি হব। যদি বলেন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, আমি চলে যাব। হাজী সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, সেটা আমি জানি, তুমি নিতান্তই ভালো মানুষ। আফসোস
হামিদা এটা বুঝতে পারছে না। যাই হোক, তোমার ঘরে আমি আর থাকতে পারছি না। পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার বাবুর্চিকে বলে সে যেন খাট পালঙ্ক সরিয়ে মরা ইঁদুর খুঁজে বের করে। গন্ধেই তো মানুষ অসুস্থ হয়ে যাবে। আলাউদ্দিন বললেন, আমার বাবুর্চি বিষয়ে একটা কথা ছিল। হামিদা বলেছে বাবুর্চিকে বিদায় করে দিতে। আজকেই চলে যেতে বলেছে। তাকে কি বিদায় করে দেব? হাজী সাহেব বললেন, আরে না, ও থাকুক। যেতে হলে পরে যাবে। এখন তাকে বলে পচা ইঁদুরটা খুঁজে বের করতে। আলাউদ্দিন চুপ করে রইলেন। পচা ইঁদুরটা কোথায় তিনি জানেন। বুকশেলফের পিছনে। কুটু মিয়াই এনে রেখেছে। কুটুর যুক্তি হলো, মদ যারা খায় তাদের মুখ থেকে মদের গন্ধ বের হয়। ঘরে কোনো পচা ইঁদুর থাকলে সেই ইঁদুরের বিকট গন্ধে অন্য গন্ধ কেউ টের পাবে না। আলাউদ্দিন কুটুর বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছেন। আসলেই তো ঘটনা সেরকম। হাজী সাহেব কিছুই টের পাননি। পচা ইঁদুরের গন্ধে আলাউদ্দিনের নিজের অসুবিধা হচ্ছে না। পচা গন্ধটা নাকে সয়ে গেছে। হাজী সাহেব দোতলার সিঁড়ি মাথায় দাঁড়িয়ে আছেন। সিঁড়ির গোড়ায় কালো কুকুরটা দাঁড়িয়ে আছে। তার সঙ্গে আরেকটা কুকুর যুক্ত হয়েছে। দ্বিতীয় কুকুরটা ছোট। দুটা কুকুরই তাকিয়ে আছে তার দিকে। তাদের চোখ চকচক করছে। সাপদ প্রাণীদের চোখ রাতে জ্বলে। এদের দেখা যাচ্ছে দিনেই জ্বলছে। হাজী সাহেব ওপর থেকে বললেন, এই যা। দুটা কুকুর দুদিকে সরে গেল, তবে বেশি দূর গেল না। মাঝখানে জায়গা রেখে দুপাশে দাঁড়ালো এবং তাকিয়ে রইল হাজী সাহেবের দিকে। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরাল না। হাজী সাহেব একবার ভাবলেন কুটুকে সঙ্গে নিয়ে আসবেন। হাতে লাঠিসোঁটা থাকবে। কুকুর দুটিকে দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে না। রাস্তার নেড়ি কুকুর যেরকম থাকে সেরকম। কিন্তু এরাই তো ইয়াকুবকে কামড়ে মেরে ফেলেছে। যদি তাকে তাড়া করে। তাছাড়া এদের চোখের দৃষ্টি ভালো না। হাজী সাহেব নিচে নেমে এলেন। তিনি ঠিক করে রেখেছেন, যদি তাকে দেখে কুকুর দুটা কাছে এগিয়ে আসে তাহলেই দোতলায় উঠে কুটুকে নিয়ে আসবেন। কুকুর দুটা যেরকম দাঁড়িয়েছিল সেরকম দাঁড়িয়ে আছে। হাজী সাহেব উঠোনে নামলেন। কুকুর দুটা এখনও তাকিয়ে আছে, লেজ নাড়ছে, কিন্তু নড়ছে না। তিনি গেটের দিকে এগুচ্ছেন। কুকুর দুটা এখন তার পেছনে পেছনে আসছে। তার কাছে হঠাৎ মনে হলো এরা তাকে কামড়াবে। অবশ্যই কামড়াবে। যে কোনো মুহূর্তে দুজন দুদিক থেকে তার গায়ে ঝাঁপিয়ে পড়বে। আতঙ্কে হাজী সাহেবের শরীর হিম হয়ে এলো। তিনি শুনেছেন, মানুষ যদি ভয় পায় কুকুর সেই ভয় বুঝতে পেরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভয় পাওয়া যাবে না। কিন্তু তিনি ভয়ের হাত থেকে মুক্তি পাচ্ছেন না। তার কপাল ঘামছে। প্রবল ইচ্ছা করছে দৌড় দিতে। তিনি গেটের কাছাকাছি চলে এসেছেন। কুকুর দুটার কিছু বোঝার আগেই তিনি দৌড়ে গেট পার হতে পারবেন। কিন্তু দৌড়ানো ঠিক হবে না। কুকুরের সামনে যারাই দৌড় দিয়েছে তারাই কুকুরের কামড় খেয়েছে। ইয়াকুব হঠাৎ ভয় পেয়ে দৌড় দিয়েছিল বলেই কামড় খেয়েছে। হাজী সাহেব গেট পার হলেন। এখন তিনি রাস্তায়। রাস্তার পাশে গাছের নিচে একটা খালি রিকশা আছে। রিকশায় কোনো মতে উঠে পড়তে পারলেই আর ভয় নেই। চলন্ত রিকশার কোনো যাত্রীকে কুকুর কামড়েছে বলে শোনা যায় না। এই কুকুর দুটা পাগলা কুকুরও না। পাগলা কুকুরের চালচলন আলাদা থাকে। এরা সারাক্ষণ মুখ হা করে থাকে, মুখ দিয়ে লালা পড়ে। পাগলা কুকুরের লেজ নামানো থাকে। এই কুকুর দুটির লেজ নামানো না। তাদের মুখ দিয়ে লালাও পড়ছে না। হাজী সাহেব রিকশায় উঠলেন। রিকশাওয়ালাকে ক্ষীণস্বরে বললেন, বাংলা বাজার যাও। রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে। কুকুর দুটা পেছনে পেছনে আসছে। আসুক, এখন আর কোনো সমস্যা নেই। হাজী সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর তখনই কুকুর দুটা দুদিক থেকে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করলেন। রিকশা উল্টে গেল। কুকুর দুটা পায়ের মাংসে দাঁত বসিয়ে দিয়েছে। রিকশা উল্টে যাবার পরেও এরা পালিয়ে গেল না, দাঁত বসিয়ে রাখল। তিনি দুই হাত দিয়ে কালো কুকুরটার মাথা সরাতে চেষ্টা করলেন। কালো কুকুরটা তার পা ছেড়ে দিয়ে তার দিকে তাকালো এবং তার মুখের দিকে এগিয়ে আসতে থাকলো। তার কাছে মনে হলো কুকুরটা প্রকাণ্ড হা করেছে। কুকুরটা এখন তার পুরো মাথাটাই তার মুখের ভেতর ঢুকিয়ে নেবে। তিনি চিৎকার করে বললেন, বাঁচাও, আমাকে বাঁচাও। হাজী সাহেবকে যখন কুকুর কামড়ে ধরেছে তখন হামিদা বাথরুমে গোসল করছিল।
শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে মাথা দিয়েছে। তখনই সে কুকুর দুটার গর্জন শুনল। সেই সঙ্গে স্পষ্ট শুনল তার মামা চিৎকার করছেন, বাঁচাও, আমাকে বাঁচাও। বাথরুম থেকে আধ ভেজা হয়ে সে ছুটে বের হলো। সিঁড়ি দিয়ে সে ছুটে নামছিল এবং চিৎকার করছিল, মামাকে কুকুর মেরে ফেলছে, মামাকে কুকুর মেরে ফেলছে।